আজ দশম এবং সর্বশেষ খামটি খোলার দিন। দশম চিঠিটি খোলার আগে কাবেরী প্রথমেই কিছু ভালো কাজ করে নিতে চাইল। ঢাকার একটা এতিমখানায় বেশ কিছু টাকা প্রতি মাসে অনুদান দিত সে। কাবেরী এর আগে এতিমখানায় যেত নিজের গাড়িতে করে। তাকে দেখতে লোকজনের ভিড় পড়ে যেত। এতিমখানার বাইরের লোকেরাও হুমড়ি খেয়ে পড়তো। এক নজর তাদের কাঙ্ক্ষিত মানুষকে দেখার জন্য লাইন লেগে যেত। গণমাধ্যমগুলোর হেডলাইনে ফলো করে ছাপা হতো সে সংবাদ। কাবেরীর কেন যেন সেটা আর হতে যেতে ইচ্ছে করলো না। গাড়ি পাঠিয়ে সেই এতিমখানার প্রধান শিক্ষক মহোদয়কে বাসায় আনার ব্যবস্থা করলো। আগের দিনই 5 লাখ টাকা ব্যাংক থেকে উঠিয়ে এনে রেখেছিল কাবেরী। ব্যক্তিগত সেক্রেটারির মাধ্যমে প্রধান শিক্ষকের হাতে সেই টাকার পুরোটা তুলে দিল। ছোটবেলায় এক আরবি শিক্ষকের কাছে কোরআন শরীফ এবং নামাজের সূরা কেরাত শিখেছিল কাবেরী। কোরআন শরীফটা তাকের উপর এতদিন পড়েছিল নিতান্ত অবহেলায়। অজু গোসল সেরে কোরআন শরীফখানা তাকের উপর থেকে নামালো। 2 রাকাত নামাজ পড়ে নিল আগে। এরপর কিছুক্ষণ পবিত্র কালাম থেকে পাঠ করে নিল। এবার লেটার বক্সের শেষ খামটি খোলার পালা। কি লেখা আছে এই শেষ চিঠিতে? খামটি খুলল কাবেরী। শেষ খামের চিঠিটা আগের গুলোর মতো বড় সড়ো না, খুবই ছোট। ছোট্ট এই চিঠিটি যে কাবেরীকে এতটা চমকে দিবে কে জানতো। প্রিয় বোন, কিছু কথা তোমাকে বলতে চেয়েছিলাম। মনের গহীনে আঁকা ব্যথা বেদনার ছোট্ট একটা জলছবি তোমাকে দেখাতে এসেছিলাম। ভুলার যে জলাধার থেকে সরে এসে আমি পেয়েছি সত্যের মহাসমুদ্রের সন্ধান, সেটি তোমাকে দেখাতে চেয়েছিলাম, পারিনি। দারোয়ান একটিবারের জন্য তোমার সঙ্গে দেখা করতে দেয়নি। লেটার বক্সে রাখা চিঠিগুলো কখনো তোমার চোখে পড়বে কিনা জানি না। যদি চোখে পড়ে আর যদি একটা চিঠিও তোমার হেদায়েতের কারণ হয়, দোয়ায় স্মরণ রেখো আমায়। এই বেলায় এসে আমি আর পরিচয় না দিয়ে পারছি না। আমি যারা, মাহাদিয়া যারা। আল্লাহ তোমার মঙ্গল করুন। চিঠি পড়ে কাবেরী এতটাই চমকে গেল যে মাথা ঘুরে পড়েই যাচ্ছিল প্রায়। নিজেকে সামলে নিতে তার সময় লাগলো বেশ কিছুটা। গৃহ পরিচালিকা বাইরেই দাঁড়ানো ছিল। ম্যাডামকে হঠাৎ মাথা ঘুরে পড়ে যেতে দেখে ছুটে এসে বলল, শরীর খারাপ লাগছে ম্যাডাম? ডাক্তারকে আসতে বলবো নাকি হসপিটালে যাবেন? ড্রাইভারকে গাড়ি রেডি করতে বলি? কাবেরী হাতের ইশারায় গৃহ পরিচালিকাকে সরে যেতে নির্দেশ দিল। বিছানায় শুয়ে শুয়ে চিঠিতে পড়া নামটা মনে মনে পুনরাবৃত্তি করলো কয়েকবার। মাহাদিয়া যারা নামটা কাবেরীর অতি পরিচিত। এই নাম কখনো ভোলা যায় না। কাবেরী নিজেকেই নিজে ধিক্কার দিয়ে বলল, কি বোকা তুমি! লাইভ অনুষ্ঠানে কণ্ঠ শুনেও তুমি যারাকে চিনতে পারোনি? যারাকে আজ দেখতে আসছে পাত্রপক্ষ ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। ঘটক শরাফত আলী জানিয়েছেন পাত্রপক্ষের গাড়ি এখন কুমিল্লার কাছাকাছি আছে। যারা ঘর গোছাচ্ছিল তড়িঘড়ি করে রান্নাঘরে ঢুকলো। রান্না বান্নার অনেকটা এখনো বাকি। সকাল থেকেই চুলায় গ্যাস ছিল না, এখনো আসেনি। গ্যাসের সঙ্গে পাল্লা দিয়ে ইলেকট্রিসিটিও বিদায় নিয়েছে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, থামছেই না। অনবরত বৃষ্টির কারণে ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। কি এক অবস্থা! বেছে বেছে এই দিনে বৃষ্টি নামতে হবে। খাবার দাবার তৈরি করতে গিয়ে যারা ও সিনথিয়ার নাজেহাল অবস্থা হলো। নাজিমউদ্দিন সাহেবের উপর দিয়েও অনেক খাটাখাটনি গেল। চুলায় গ্যাস নেই দেখে যারা একবার সিদ্ধান্ত নিয়েছিল ফল আর শরবত দিয়ে প্রাথমিক আপ্যায়ন করা হবে, আগুন দিয়ে রান্না করতে হয় এমন কিছু তৈরি করা হবে গ্যাস এলে। গ্যাস যদি নাই আসে, খাবার আনা হবে হোটেল থেকে। যারাকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। নাজিমউদ্দিন সাহেব বললেন, ওনারা নতুন মেহমান, বড় ঘরের মানুষ, ফল ফলাদি তো ওনাদের ঘরে সারা বছরে পড়ে থাকে। তোর নিজের হাতের তৈরি কিছু দিয়ে আপ্যায়ন করলে ওনারা খুশি হবে। আমিও বলতে পারবো খাবার কেমন হয়েছে। ভালো হয়েছে না? সব আমার মেয়ে করেছে। মেয়ে পেয়েছে মায়ের গুণ। জাহেদা হরেক রকমের রান্না জানতো, এখন মেয়ের ওপর সে গুণ এসে ভর করেছে। সিনথিয়া বলল, এজন্য তো গ্যাস থাকা লাগবে। বাবা, আগুন ছাড়া কিভাবে রান্না হবে? কেন, পুরনো একটা কেরোসিনের চুলা আছে না, ওইটা দিয়ে কাজ চালা। বাথরুমের ছাদের উপরের স্টোর রুম থেকে কেরোসিনের চুলা নামানো হলো। ব্যবহার না হতে হতে চুলাটা জং ধরে আছে। সিনথিয়াকে চুলা পরিষ্কারের দায়িত্ব দিয়ে নাজিমউদ্দিন সাহেব গেলেন গলির মোড়ের দোকানে কেরোসিন আনতে। কেরোসিনের দোকান বন্ধ ছিল, খুলেছে আধা ঘন্টা পর। কেরোসিন নিয়ে ফিরে আনার সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। নাজিমউদ্দিন সাহেব ভিজে জপজপা হয়ে বাসায় ফিরলেন। যারা তোয়ালে এগিয়ে দিয়ে বলল, বাবা মাথাটা মুছে নাও, না হলে জ্বর আসবে। নাজিমউদ্দিন সাহেব মাথা মুছবেন কি, তার চোখে পানি এসে গেল। মেয়েটা পরের ঘরে চলে গেলে এমন করে তোয়ালে এগিয়ে দেবার মতো কেউ থাকবে না। শত অভাবেও মাথায় হাত বুলিয়ে কেউ সান্ত্বনা দিয়ে বলবে না, বাবা টেনশন করছো কেন? টেনশন করো না তো, আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি আমাদের দেখবেন।
নাজিমউদ্দিন সাহেব সেসব কথা মনে করে হঠাৎ অনুচ্চ স্বরে ডুকরে কেঁদে উঠলেন। যারা চুলা জ্বালাতে জ্বালাতে অবাক গলায় বলল, বাবা কি হয়েছে, কাঁদছো নাকি? নাজিমউদ্দিন সাহেব কান্নার শব্দ ধামাচাপা দিয়ে বললেন, না তো, কই কাঁদলাম, এ মাত্রই তো কান্নার আওয়াজ শুনলাম। নাজিমউদ্দিন সাহেব ইচ্ছে করে খুক খুক করে কেসে উঠে হাসি মুখে বললেন, কোথায় কান্নার আওয়াজ শুনলি? তোর কি মাথা খারাপ? কাঁদবো কান রে পাগলি, বৃষ্টিতে ভিজেছি না, ঠান্ডায় কাশি এসে গেছে। পাত্রপক্ষের আসতে আসতে দুপুর 12টা বেজে গেল। গাড়ি গলির ভেতরে ঢুকতে পারেনি। শুরু গলি, দুটা রিক্সায় পাশাপাশি ঢুকতে পারে না। সেখানে মাইক্রো নিয়ে ঢোকার তো প্রশ্নই আসে না। গাড়ি রাখা নিয়ে বিরাট ঝামেলা হয়ে গেল। গলির মোড়ে একটা গ্যারেজ আছে, একরাম সাহেবের ব্যক্তিগত গ্যারেজ। গাড়িটা সেই গ্যারেজে রাখার অনুমতি চাইলে দারোয়ান বলল, এখানে গাড়ি রাখতে চাইলে টাকা দিতে হবে। পাত্রের বাবা গাড়ি থেকে নেমে খেপে গিয়ে বললেন, টাকা দিতে হবে কেন? আমরা কি সারাদিন এখানে পড়ে থাকবো নাকি? পাতিরে দেখতে এসেছি, পাতিরে দেখা হলেই চলে যাব। এইটুকু সময়ের জন্য টাকা পয়সার প্রশ্ন আসছে কেন? তাইলে যান, বাড়ির মালিকরে কন গিয়া, আমারে জিগায় লাভ কি? নাজিমউদ্দিন সাহেব পড়ে গেলেন মহাবিপদে। বাড়ির মালিক একরাম সাহেব তার প্রতিবেশী। তিনি পারতপক্ষে একরাম সাহেবের ছায়া মারাতে চান না। লোকটা বিশেষ সুবিধের না। এই এলাকায় তার দুইটা 5 তলা বাড়ি। নিজে বিরাট পয়সাওয়ালা বলেই কিনা সারাক্ষণ অন্যদের ছোট নজরে দেখেন। নিজেকে ভাবেন দুবাইয়ের সুউচ্চ ব্রুজ আর খলিফা টাওয়ারের মালিক। সে টাওয়ার থেকে নিচে তাকালে মানুষদেরকে যেমন পিঁপড়ের মতো মনে হয়, একরাম সাহেবের কাছেও তার প্রতিবেশীরা তেমনই পিঁপড়ের মতো, না খানদার না লায়েক। যারার বারবার বিয়ে ভেঙে যাওয়ার কারণে যে কজন প্রতিবেশী সমালোচনায় মুখর হয়ে আছেন, একরাম সাহেব তাদের মধ্যে অন্যতম। রাস্তাঘাটে দেখা হলেই এ ভদ্রলোক নাজিমউদ্দিন সাহেবকে ডেকে মুখে চুকচুক জাতীয় শব্দ করে বলেন, আহা, শেষ পর্যন্ত যারা মামুনের এই বিয়েটাও ভেঙে গেল। বেচারি, দেখতে শুনতে তো ভালোই ছিল, কেন যে কিছু হচ্ছে না? আসলে সবাই রাহুর দোষ, বুঝলেন? কি আর করবেন, এক কাজ করুন, গ্রামের দিকে আমার এক দূর সম্পর্কের আত্মীয়ের একটা ছেলে আছে। ছেলেটার একটাই দোষ, ঘরে বউ থাকে না। এর আগে 2টা বিয়ে করেছিল, টিকেনি। আপনি বললে মামুনের ব্যাপারে ওই ছেলের পরিবারের সঙ্গে কথা বলে দেখতে পারি। দেখবো। প্রথম দিকে এই ধরনের কথাবার্তা শুনলে নাজিমউদ্দিন সাহেবের মেজাজ বিগড়ে যেত। বহু কষ্টে রাগ সংবরণ করতেন। ইদানিং গা সওরা হয়ে গেছে। তবে লোকটার কাছ থেকে 100 হাত দূরে থাকতে পছন্দ করেন নাজিমউদ্দিন। সামনে গাড়ি রাখা নিয়ে এই বেলা লোকটার কাছে ধর্ণা দিতে হবে ভেবে নাজিমউদ্দিন সাহেবের শিরদাঁড়া বেয়ে রক্তের ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তিনি দারোয়ানকে বুঝিয়ে বলার দিকেই মনোযোগ দিলেন, ভাই, গ্যারেজটা তো খালি পড়ে আছে, অল্প সময়েরই তো ব্যাপার, গাড়িটা রাখলে সমস্যা কোথায়? দারোয়ান তার সিদ্ধান্তে অটল। টাকা পয়সা ছাড়া সে কোনো কথাই শুনতে রাজি না। সে টুলের ওপর নবাবে কায়দায় পায়ের ওপর পা তুলে বসে বলল, এখানে হবে না, অন্য কোথাও রাখতে পারেন কিনা দেখেন, এইখানে চান্স নাই। নাজিমউদ্দিন সাহেব কিছু বলার আগেই পাত্রের মা গাড়ি থেকে বেরিয়ে এলেন। ভদ্র মহিলাকে মনে হলো কিছুটা রাগী স্বভাবের। গাড়ি রাখা নিয়ে ঝামেলা হচ্ছে দেখে তিনি চটে গিয়ে বললেন, শান্তর আব্বা, বাড়ি চলো, মেয়ে দেখতে হবে না। কেমন জায়গা পাতিরে দেখতে নিয়ে এলে তুমি? এদের গাড়ি রাখারও এক ফোঁটা জায়গা নেই। নাজিমউদ্দিন সাহেব মহা ঝামেলায় পড়ে গেলেন। মান ইজ্জতের প্রশ্ন হয়ে দেখা দিল। টাকা ছাড়া কাজ হচ্ছে না। মাসের মাত্র শুরু, পেনশনের টাকা আসতে এখনো বেশ কদিন বাকি। এই সময় এমনিতেই তার হাত টানাটানে যাচ্ছে। তার উপর মেহমানের জন্য বাজার করতে গিয়ে পকেট ফাঁকা ফাঁকা। পকেটে ছিলই মোটে 200 টাকা। অবস্থা বেগতিক দেখে তিনি পকেটে হাত ঢোকালেন। বাজারের লিস্ট আর কাগজপত্রের ফাঁকে 100 টাকার 2টা নোট রাখা ছিল। সেই টাকা দারোয়ানের হাতে বিনা বাক্যে তুলে দিয়ে ইজ্জত রক্ষা করলেন। যারাদের বসার ঘরটি খুব বেশি বড় না, ছোটই। 2 জন বসার মতো ছোট্ট একটা সোফা, 2টা সেগুন কাঠের চেয়ার আর একটা সিঙ্গেল খাট বিছানো। নাজিমউদ্দিন সাহেবের ইচ্ছে ছিল চেয়ারগুলো সরিয়ে আরেকটা নতুন সোফা কিনে আনবেন। সেটা আর সম্ভব হয়নি। গত মাসে অসুস্থ পিতাকে দেখতে গ্রামে যেতে আসতে অনেক টাকা খরচ হয়ে গেছে। ওষুধপত্রের খরচ বাবদ বৃদ্ধ পিতার হাতে তুলে দিতে হয়েছে বেশ কিছু টাকা। সোফা কিনবেন কোথা থেকে? পাথরের পাত্রের মা সোফায় বসেছে, ঘটক শরাফত আলীর সঙ্গে চেয়ারে বসেছেন পাত্রের বাবা। নাজিমউদ্দিন সাহেবকে খাটের উপর বসা ছাড়া আর কোনো উপায় নেই। পাত্রের মা কপালখানা সামান্য কুচকে ঘরের আয়তন এবং আসবাবপত্রের দিকে কয়েকবার তাকালেন। যারা ভেতরের ঘরে শরবত রেডি করছিল, সিনথিয়া হাত চালিয়ে নুডলস সহ অন্যান্য হরেক পদের নাস্তা প্লেটে সাজাচ্ছিল। যারা শরবত বানাতে বানাতে বলল, দেখ তো কজন মেহমান এসেছেন, ততটা গ্লাস ধুয়ে ফেল।
সিনথিয়া বসার ঘরে উকি দিয়ে হন্তদন্ত হয়ে ফিরে এসে বলল, এই আপা, ঘটনা দেখেছিস? কি হয়েছে? পাত্রের তো দেখি মুখে দাড়ি নেই। বাবা বলেছিলেন পাত্র দিনদার। এই ছেলে তো পুরোপুরি ক্লিন সেভ, মাথায় টুপি নেই, গায়ে পাঞ্জাবিটা পর্যন্ত নেই, সুটেড বুটেড হয়ে পাত্রে দেখতে এসে পড়েছে। সিনথিয়ার কথা শুনে যারা চমকে গেল। পর্দার ওপাশ থেকে সেও এক পলক পাত্র বাবুটিকে দেখে নিল। দেখে মন খারাপ হয়ে গেল, বুকটা কেঁপে উঠল অজানা আশঙ্কায়। এ কি কাণ্ড! পাত্রের মায়ের পোশাকের অবস্থা বিপজ্জনক। ভদ্র মহিলার গায়ে তো বোরকা নেই, শাড়িরও পরেছেন আপত্তিকরভাবে। ঠোঁটে করা লিপস্টিক, মাথার ঘোমটাটা পর্যন্ত নেই। পাত্রের বাবু বয়স্ক মানুষ, তার উপর তিনি নাকি মসজিদের মোতাওয়াল্লিও, অথচ তার মুখের দাড়ি ছোট ছোট, পরনে রেডিমেড পাঞ্জাবি আর প্যান্ট। যারার মন খুবই খারাপ হয়ে গেল। মায়ের কথা মনে পড়ল খুব। আজ মা থাকলে সব কথা খুলে বলা যেত। মেয়ের মনের কথা মা ছাড়া আর কে বুঝবে? সিনথিয়া চিন্তিত গলায় বলল, এখন কি করবি আপা? বাবাকে এই ঘরে ডেকে নিয়ে আসবো? সব খুলে বলবি নাকি বাবাকে? যারা বলল, বুঝতে পারছি না কি করা উচিত। বাবার কাছে সেদিন ছেলের দিনদারির অবস্থা শুনেই বুঝেছিলাম একটা না একটা ঝামেলা হবে। ছেলের বাড়ির সামনে মসজিদ আছে, মোল্লা বংশ, ছেলের বাবা মসজিদের মোতাওয়াল্লি, এগুলোই বাবা দিনদারি মনে করেছেন। আমি একটা মেয়ে মানুষ, তাই মুখ ফুটে বাবাকে সেদিন সব বলতে পারিনি। আজ যদি মা বেঁচে থাকতেন কত ভালো হতো, সব কথা মাকে খুলে বলতে পারতাম। একজন মেয়ে বুঝতে পারে অন্য মেয়ের কষ্ট। সিনথিয়া করুণ দৃষ্টিতে বড় বোনের দিকে তাকিয়ে বলল, আপা, এই বিয়েতে তোর সম্মতি না থাকলে বাবাকে না হয় বুঝিয়ে বল। কি করে সম্মতি থাকবে বল? ছেলের পোশাক আশাক দেখেছিস না? আছে টুপি, না আছে দাড়ি। আমার তো মনে হয় নামাজ রোজাও ঠিক মতো করে না। এরকম একটা ছেলেকে বিয়ে করে নিজের সামান্যতম দিনদারি যা আছে এর ওপর টিকে থাকাও সম্ভব হবে না। এই কথাটা বাবাকে এখন কে বোঝাবে বল? সিনথিয়া টেনশনে পড়ে গেল। সে এই পরিবারের ছোট মেয়ে, বড় মেয়ের বিবাহের কথাবার্তা চলছে। বাবা নিজে এই সম্বন্ধটা এনেছেন, এর সঙ্গে বাবার ইজ্জত সম্মান জড়িত। দুইটা সম্বন্ধ হাতছাড়া হয়ে যাওয়ায় আশেপাশে প্রতিবেশীদের কটুকথা শুনতে হচ্ছে। এখন বাবাকে কি করে বলবে যে, বাবা ওনাদের চলে যেতে বলো, আপা এই বিয়েতে রাজি না? মহা সংকটে পড়ে গেল যারাও। এই সংকট থেকে উদ্ধার পাওয়ার একটাই রাস্তা, জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া। যারা এক মুহূর্ত দেরি করলো না, উজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল। বসার ঘর থেকে নাজিমুদ্দিন সাহেব ডেকে বললেন, কই রে মা, তোর হলো? মেহমানরা বসে আছেন, নাস্তা নিয়ে এই ঘরে আয়। নামাজে যারা কোনোভাবে মন বসাতে পারছে না, সূরা কেরাত কিছুই মনে আসছে না। বারবার মনে হতে লাগলো যে ছেলেকে বিয়ে করার ইচ্ছে নেই, তার সামনে বেপর্দা হয়ে নাস্তা নিয়ে যাই কি করে। পাত্রীর নাস্তা নিয়ে যেতে দেরি দেখে পাত্রের মা হুট করে পাত্রীর ঘরে চলে এলেন। এসে দেখেন পাত্রী মাথা নিচু করে নামাজে দাঁড়িয়ে আছে। দেখে ভুরু জোড়া কুঞ্চিত হয়ে তাকালেন। সিনথিয়া ট্রেতে নাস্তা সাজাচ্ছিল। পাত্রের মাকে দেখে বলল, আসসালামু আলাইকুম, আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার বোন এই অসময়ে নামাজে দাঁড়িয়েছে কেন? এখন তো নামাজ পড়ার সময় না। সিনথিয়া হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, আপা এমনই করে, কোনো বিপদ আপদ এলে নামাজে দাঁড়িয়ে যায়। সিনথিয়ার কথা শুনে পাত্রের মায়ের কাশি উঠে গেল। সিনথিয়া শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিন আন্টি, একটু পান করে নিন। ভদ্র মহিলা কাশি থামিয়ে আমতা আমতা করে বললেন, ইয়ে মানে বিপদ আপদের কথা কি যেন বলেছিলে? কিসের বিপদ? কোনো ঝামেলা হয়েছে? সিনথিয়া বলল, না আন্টি, তেমন কিছু না। আসলে পাশের বাড়ির ছাদে বানরের উৎপাত খুব বেড়েছে। আপা এতদিন একটা মুক্তোর মালা গেঁথেছিল, একটা বানর সেই মালাটা পেতে আমাদের জানালায় এসে ঝামেলা করছে, এটা সেটা নষ্ট করে বিপদে ফেলছে। এই জন্যই আপা নামাজে দাঁড়িয়ে গেছে। আপনি টেনশন করবেন না, ওসব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সিনথিয়ার কথা শুনে যারা নামাজের মধ্যেও বহু কষ্টে হাসি আটকে রাখলো। ভদ্র মহিলা শরবতের কিছু অংশ মুখে দিয়েছিলেন, পুরোটা খেলেন না। কি মনে করে হাত থেকে গ্লাসটা ট্রেতে নামিয়ে রেখে বিষণ্ণ মনে দ্রুত পায়ে বসার ঘরের দিকে চলে গেলেন। নামাজ শেষ করে যারা বলল, এটা তুই কি করলি? কি করলাম? ভদ্র মহিলা যদি তোর রসিকতা বুঝে ফেলে বাবাকে উল্টোপাল্টা কিছু বলে দেয়, বলে দিলেই তো ভালো। বিয়েটা ভেঙে দিয়ে ওরা সুরসুর করে চলে যাবে। বাবা আমাদের কিছুদিন বকাঝকা করে চুপ হয়ে যাবেন, ব্যাস ঝামেলা শেষ। এবার তুই বল, সারা জীবন এই লোকের সঙ্গে ঘর করবি নাকি বাবার কাছে দুদিন বকাঝকা খাবি? বিয়েটা সত্যি সত্যি ভেঙে গেল। মেহমানদের নাস্তা দেওয়া হয়েছিল, তারা কেউ সেই নাস্তা ছুঁয়েও দেখলেন না। পাত্রের মা, পাত্রের বাবা এবং ঘটকের সঙ্গে আলাদা করে কিছুক্ষণ কি যেন বলা বলি করলেন।
বলাবলির এক পর্যায়ে ঘটক শরাফত আলী হইচই করে বলে উঠলেন, এটা কোনো কথা হলো? পাত্রীর বাড়িঘরের অবস্থা তো আপনাদের আগেই জানিয়েছি। আমার বন্ধুটি খুব বেশি পয়সাওয়ালা নয়, সারা জীবন সৎ থেকে চাকরি বাকরি করেছে, বাড়ি গাড়ি তেমন কিছু করতে পারেনি। সবকিছু জেনে শুনেই তো আপনারা পাত্রী দেখতে রাজি হয়েছেন, এখনো বলছেন পাত্রী না দেখে চলে যাবেন। এটা কেমন কথা? পাত্রপক্ষ শরাফত আলীর কোনো কথাই শুনল না, কিছু মুখে না দিয়ে উঠে চলে গেল। নাজিমউদ্দিন সাহেব ঘটনা দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি পাত্রের বাবার হাত ধরে বলতে চেয়েছিলেন, ভাই সাহেব এইভাবে চলে যাবেন না। আমার মেয়েটা অনেক কষ্ট করে রান্না বান্না করেছে, চুলায় গ্যাস ছিল না, প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি নিজে ভিজে ভিজে কেরোসিনের ব্যবস্থা করেছি। সেই কেরোসিনে বহু কষ্টে আমার মেয়েগুলো খাবার দাবারের আয়োজন করেছে। মেয়ে দেখতে চাইলে দেখবেন, না দেখতে চাইলে নাই, খানাটা অন্তত খেয়ে যান। সেসব কথা কেন যেন তিনি বলতে পারলেন না, ভাষা আটকে গেল। মেহমান চলে যাওয়ার পরই তিনি একই জায়গায় সারা বিকাল বসে রইলেন। যারা, সিনথিয়া, বন্ধু শরাফত আলী কারোর সঙ্গে কোনো কথা বললেন না। শরাফত আলী বন্ধুর এই অবস্থা দেখে বিচলিত হয়ে গেলেন। যারা ভয় পেয়ে গেল। সিনথিয়া পাশের ঘর থেকে শরাফত আলীকে ডেকে বলল, আঙ্কেল, আমাদের খুব ভয় করছে, বাবা কোনো কথা বলছেন না কেন? কিছুই বুঝতে পারছে না। আমাদের এই অবস্থা রেখে আপনি কোথাও যাবেন না প্লিজ। শরাফত আলী সন্ধ্যা পর্যন্ত এই বাসায় ছিলেন। মাগরিবের নামাজের পর বাসা থেকে বের হতে হতে তিনি যারা, সিনথিয়াকে অভয় দিয়ে বললেন, তোমরা কোনো টেনশন করো না মা, সব ঠিক হয়ে যাবে, টেনশনে কিছু নেই। বিয়ে ভেঙে যাওয়াতে তোমাদের বাবা ভীষণ কষ্ট পেয়েছেন, তাই তিনি কারোর সঙ্গে কথা বলছেন না। কাজটা ওনারা মোটেও ভালো করেনি, সবকিছু খোলাখুলি ওনাদের আগে বলা হয়েছিল। তারপরও ছেলের মা কেন এমনটা করলেন বুঝতে পারছি না। আমি আমি এখন যাই, জরুরি কাজ আছে। খারাপ কিছু হলে আমাকে আবার খবর দিও। রাতে আর কিছুই রান্না করতে হলো না। মেহমানদের জন্য যা রান্না করা হয়েছিল সব সেভাবেই পড়ে রইল। বাবার এই অবস্থা দেখে যারা এবং সিনথিয়াও দুপুর থেকে না খেয়ে আছে। সিনথিয়া নিজেকে অপরাধী মনে হচ্ছে। পাত্রের মাকে অমন করে বানর আর মুক্তোর মালার উদাহরণ দেওয়াটা মোটেও ঠিক হয়নি। তাহলে ভদ্রমহিলা হয়তো সবকিছু বানচাল করে দিয়ে এভাবে চলে যেতেন না। রাত 8টার দিকে যারা নাজিমউদ্দিন সাহেবের পাশে এসে বলল, বাবার হাত দুটো ধরে মৃদু গলায় বলল, বাবা ওঠো না, উঠে কিছু খেয়ে নাও না প্লিজ। তুমি এমন করে থাকলে আমাদের কি ভালো লাগে বলো? আমরা কি ভালো থাকতে পারি বলো? নাজিমউদ্দিন সাহেব তবুও কিছু বললেন না। যেভাবে ছিলেন এক দৃষ্টিতে ঘরের দেয়ালের দিকে তাকিয়ে সেভাবে বসে রইলেন। বাবার মধ্যে কোনো পরিবর্তন দেখতে না পেয়ে সিনথিয়া হঠাৎ বাচ্চাদের মতো হেঁচকি দিয়ে কেঁদে উঠল। যারা বোনের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। নাজিমউদ্দিন সাহেব এই সময় যারার উদ্দেশ্যে থতমত গলায় হঠাৎ বলে উঠলেন, সংসারের অভাব দেখেই লোকেরা আজ বিয়ে ভেঙে দিয়ে উঠে চলে যায়। টাকা নেই বলে আমাদের কথারও কোনো মূল্য নেই। টাকা পয়সা থাকলে কি কেউ পাত্রী দেখতে এসে এইভাবে উঠে যাওয়ার স্পর্ধা দেখাতে পারতো? জীবনে কত বড় একটা সুযোগ পেয়েছিলাম, সুযোগটা কাজে লাগাতে পারলে ভালোই হতো। টাকা পয়সা, বাড়ি গাড়ির কোনো কিছুরই অভাব হতো না। কাবেরীর জায়গায় এখন তুই থাকতি। সুযোগ কাজে লাগিয়ে কাবেরী এখন তারকা হয়ে বসে আছে, সে এখন রানীর হালে চলছে। কোনো কিছুর অভাব আছে? যারা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। মনে পড়ল কাবেরীর কথা। কাবেরী কি চিঠিগুলো পড়েছিল? পড়েনি হয়তো। ব্যস্ত নায়িকার সেসব পড়ে দেখার সময় কোথায়? ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। আগামী পর্ব আরো চমৎকার হতে যাচ্ছে। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।